ওয়ালাইকুম। আর সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি টেলিটক সংবাদ শিরোনামগুলো। বিশ্ব ব্যাংকে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে বলেছে জাতীয় সংসদ। ডক্টর ইউনূস সহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি। ডিজিটাল ভোটিং মেশিনে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এপ্রিল মাসে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি। জঙ্গিবাদ ও মাদক রোধে আনসার ভিডিপিকে ভূমিকা রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ। তৃণমূলের সচেতনতা বাড়ানোর তাগিদ। নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় 13 জন নিহত। সড়ক মহাসড়কে দুদিনে কমপক্ষে 42 জনের মৃত্যু ও 100 জন আহত। এবং অস্তিত্ব সংকটে চাঁদপুরের ঐতিহ্যবাহী পুরনো নৌবন্দর। প্রাচ্যের সিংহদ্বারে এখন আর নেই লঞ্চ ও যাত্রীর নেই কোলাহল। এছাড়া নিটল চাটা বিশেষ সংবাদে যা থাকছে: কর কর্মকর্তাদের চ্যানেল আই পরিদর্শনের খবর। এবারে পুরো সংবাদ। বিশ্ব ব্যাংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চাইতে বলেছে জাতীয় সংসদ। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা মিথ্যে দুর্নীতির অভিযোগ এনে ষড়যন্ত্র করেছে, সংসদ সদস্যরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন। রিজভী নাজের রিপোর্ট। দিনের কার্যসূচির শুরুতেই পয়েন্ট অব অর্ডার। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ যে মিথ্যা ছিল সে বিষয়ে কথা বলেন সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যরা। তারা বলেন, পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ আনা ছিল রাষ্ট্র, সরকার এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র। যারা এ ষড়যন্ত্রে জড়িত ছিল তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং কখনো মেনেও নিতে পারেনি। একজন মন্ত্রীকে তো বাদ পড়তে হলো, কিন্তু যে দুর্নামটা সারা জীবন থেকে বন্ধ করতে হবে, এই দায়িত্ব কে নেবে? কে এই 12টি বছর ফিরিয়ে দেবে? যারা পদ্মা ব্রিজের প্রশ্ন তুলে সেদিন সরকারকে হেয় করতে চেয়েছে, দেশের সুনাম দেশে বিদেশে ক্ষুণ্ণ করেছে, তারা এই দেশের শত্রু এবং তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত হবে। মাননীয় স্পিকার, কলকাঠি কিন্তু ডক্টর ইউনূস না, তিনি এটা নিয়ে কলকাঠি না, শুধু সৈয়দ আবুল হোসেন না, এই প্রশ্নে যে লোকগুলির অভিযুক্ত করা হচ্ছিল অন্যায়ভাবে, অসত্যভাবে, চিন্তা করেন এতদিন তাদের জীবনটা কিভাবে কাটছে। হিলারি ক্লিনটন, ওই যে কার বলে বান্ধবী না বন্ধু কি জানি আছে, ওই সেই ডক্টরকে দিয়ে বিশ্ব ব্যাংকে বলছে যে টাকা বন্ধ করে যাও। নিজের স্বার্থ দেখি একটা ব্যাংকের এনে পারে নাই বলে আজকে সে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। এদের পয়সা আসলো কোত্থেকে? ফতুয়া গায়ে দেয় আর প্লেনে ওঠে ফার্স্ট ক্লাসে। এ টাকা তারা পায় কোথায়? সংসদ সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কানাডায় মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আজ দেশের মর্যাদা পুনরুদ্ধার হয়েছে। মামলার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যদি কোনো আইনজীবীর কাছে যান, তারা নিশ্চয়ই এই পরামর্শ দেবেন যে এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া যায়। অধিক ক্ষেত্রটা কোনটা হবে সেটাও আইনজীবীরা বলে দেবেন। এখানেও অধিক ক্ষেত্র হবে, ওখানেও হবে, দুই জায়গায় হবে, আমি বলে দিলাম। সংসদ সদস্যরা প্রশ্ন রেখে বলেন, টিআইবি সহ যারা সেদিন মিথ্যা অভিযোগে সমর্থন জানিয়েছিল তারা কেন আজ বিশ্বব্যাংকের কাছে কৈফিয়ত চাচ্ছে না? রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। পদ্মা সেতু দুর্নীতি মামলায় কানাডার আদালতের রায়ের পর সরকারের প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে দুর্নীতিবাজরা উল্লাস করছে। রাজধানীতে স্বাধীনতা ফোরামের আলোচনায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের সবখানেই দুর্নীতির মহোৎসব চালাচ্ছে। নতুন নির্বাচন কমিশনারের অধীনে কোনোদিনও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি। আজকের পত্রপত্রিকায় এই শাসক গোষ্ঠীর যে ব্যক্তিরা অভিযুক্ত হয়েছে, যে অভিযোগ থেকে বিশ্বব্যাংক এখনো সরে যায়নি, তাদের উল্লাস দেখে সেই মরমী সাধকের কথাই মনে পড়ে যায় যে এমন একদিন আসবে যেদিন দুর্নীতিবাজরা তার দুর্নীতির জন্য উল্লাস প্রকাশ করবে। আজকের সরকার চারিদিকে যে দুর্নীতির
স্বর্গরাজ্য বানিয়েছেন, সেখান থেকে তারা ফিরে আসা খুব মুশকিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ডিজিটাল ভোটিং মেশিন ডিভিএম ব্যবহার করা হবে। তার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। এপ্রিলে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও শেষ করেছে এসি, জানাচ্ছেন সোমা ইসলাম। 15 ফেব্রুয়ারি শপথ নেবে নতুন নির্বাচন কমিশন। তাদের সামনে মূল চ্যালেঞ্জ আগামী জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে ডিজিটাল ভোটিং মেশিন বা ডিভিএম ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে ইসি সচিবালয়। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরই তাদের কাছে এ সম্পর্কিত প্রতিবেদন দেয়া হবে। আমাদের হাতে যে সময় আছে, আমরা আশা করতে পারি জাতীয় সংসদ নির্বাচনে হয়তো এটা ব্যবহার করা যাবে। তো তার আগে আমাদের কিছু পাইলটিং করতে হবে। এমন একটি ভোটিং মেশিন হবে যাতে ম্যানুয়াল কোনো ইন্টারভেনশন থাকবে না। এর উপর যদি কোনো অ্যাক্সিডেন্টও হয়, ডাটা রিকভারি সিস্টেম যাতে থাকে, ব্যাটারি ব্যাকআপ যাতে আমাদের পর্যাপ্ত সময় থাকে, এবং এটা যাতে হ্যাকিংয়ের কোনো সুযোগ না থাকে। নতুন কমিশনের এটা কাজটা করতে হবে, সব দলের মতামত নিতে হবে। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করেই তাদেরকে এগিয়ে যেতে হবে। ডিভিএম চালুর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার করেছে নির্বাচন কমিশন। কয়েক জায়গায় আংশিক হলেও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন পুরোটাই হয়েছিল ইভিএম এ। নতুন কমিশনের জন্য অপেক্ষায় আছে কুমিল্লার নির্বাচন। কাজের মধ্যে থেকেই তাদের কাজ শুরু করতে হবে, কারণ হলো অলরেডি তফসিল ঘোষণা করা আছে বেশ কিছু নির্বাচনের, এবং নতুন কমিশনকেও আরও নতুন কিছু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। ইমিডিয়েট আমাদের হাতে যেটা আছে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন। আইনি জটিলতা পার হয়ে গেছে, এখন আইনি কোনো জটিলতা নেই, এবং আইনি জটিলতা পার হওয়ার পরে আমাদের যে টাইম বাউন্ডিং একটা বিষয় ছিল সেটাও নেই। এই জন্য আগামী কমিশনের সুবিধাজনক সময়ে এটার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে কুমিল্লা সিটি কর্পোরেশনে। এপ্রিলে এইচএসসি পরীক্ষা হবে, এর গ্যাপের ফাঁকে নির্বাচনটা করে নিলে ভালো হবে, কারণ হলো এরপরে গেলে আবার বর্ষার একটা বিষয় আছে। আগামীতে পঞ্চম শ্রেণী থেকে পাঠ্য বইয়ে বড় পরিসরে নির্বাচনী বিষয় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ এবং মাদকের বিস্তার রোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 37তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি ও মাদকের বিরুদ্ধে এ বাহিনী তৃণমূল মানুষের সচেতনতা বাড়াতে পারবে। নীলাদ্রিশেখর রিপোর্ট। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে যে কোনো জাতীয় সংকট ও জরুরি সময়ে সরকারকে সহযোগিতা করে আসছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে এই বাহিনীর 37তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্যারেড পরিদর্শন করেন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কন্টিনজেন্টের সালাম গ্রহণ করেন। পরে রেখেছেন এমন 111 জনকে সাহসিকতা ও সেবা পদক তুলে দেওয়া হয়। বিশেষ করে 2014 সালে নির্বাচন ঠেকানোর নামে বিএনপি জামাত জোট যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছিল, তারা সেই রেলগাড়িতে আগুন দেওয়া, রেল লাইন উপরে ফেলে দেওয়া, ফিশ প্লেট তুলে ফেলে দেওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ড তারা শুরু করেছিল। সেই কর্মকাণ্ডকে প্রতিরোধ করা এবং জনগণের জানমাল রক্ষায় আমাদের আনসার বিডিবি বিরাট দায়িত্ব পালন করেছিলেন। বিশেষ করে অপারেশন রেল রক্ষা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কাজী এই মহাসড়কের নাশকতা রোধ থেকে শুরু করে জঙ্গিবাদ সন্ত্রাস দমনে আপনারা যে মহান ভূমিকা রেখেছেন, জাতিকে রক্ষা করেছেন, এবং একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে জঙ্গিবাদ সন্ত্রাস, এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী একটা সমস্যা। আপনারা যারা আনসার বিডিপি আপনারা গ্রামে গঞ্জে বসবাস করেন, এই ধরনের অপকর্মের সঙ্গে যারা জড়িত থাকে, সন্ত্রাস জঙ্গিবাদের সাথে অথবা মাদকাসক্তির সাথে যারা জড়িত, মাদক পাচার, মাদক ব্যবহার, মাদক সরবরাহ অথবা মাদকাসক্তি, আপনারা পারেন এই ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে, যাতে আমাদের ছেলেমেয়েরা এই মাদকাসক্তিতে না জড়ায়।
জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে না জড়ায় এ ব্যাপারে আপনাদেরও একটা ভূমিকা রাখতে হবে। মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করা এবং এটা প্রতিরোধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখায় বিশেষ ভূমিকা আপনারা রাখবেন, সেটাই আমরা চাই। অনুষ্ঠান শেষে বরাবরের মতো একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, গাজীপুর, ঢাকা। নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 9 জন। টাঙ্গাইলে বাবারে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। গত দুদিনে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে হয়েছেন প্রায় 100 জন। সুমন রায়ের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। ঢাকার কামরাঙ্গী চর থেকে 14 জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জের নিকলির ছাতির চরে যাচ্ছিল মাইক্রোবাস। মাইক্রোবাসটি বেলাবোর ঢাকা সিলেট মহাসড়কের দড়িকান্দি বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অগ্রদূত পরিবহনের যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় ওই দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জের একটা বাস, এটা একটু বেশ রং রোডে আসছে, সে তার নিজের এরিয়া ছেড়ে দিয়ে মানে ডান দিকে এসে পড়ছে এবং ঢাকা থেকে একটি মাইক্রোবাস মানে যেতে ছিল। এই মাইক্রোবাসটা পাস হওয়ার কোনো জায়গায় ছিল না। আমরা পরে এই যে দুইটা গাড়ি দাগ দিয়ে দুই পাশে ছড়ায় পরে লাশগুলো আমরা বের করে এখানে রাখলাম। প্রথমে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করলেও পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছয়। যারা মারা গেছে যে 11 জন, তাদের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাইক্রোবাসের শিশু সহ 14 জন ছিল, 14 জনের মধ্যে 11 জন মারা গেছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। যদি এই পরিবারগুলো আমাদের প্রয়োজন কোনো কিছু লাগে, আমরা তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসব। আহতদের কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্ত কমিটি গঠন করেছে নরসিংদী জেলা প্রশাসন। টাঙ্গাইলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই 2 মোটরসাইকেল আরোহী নিহত হন। সাভারে ট্রাক চাপায় পথচারী নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 10 জন। এর আগে শুক্রবার ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় 13 জনের মৃত্যু হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। ম্লান হয়ে গেছে শত বছরের ঐতিহ্যবাহী চাঁদপুর নৌবন্দরের অস্তিত্ব। নেই পুরনো ঘাটে হাজারো মানুষের ব্যস্ততা। কালের গর্ভে হারিয়ে যাচ্ছে দেশের পূর্বাঞ্চলের প্রবেশ মুখের চিরায়ত চেহারা। শাইখ সিরাজের দুপর্বের রিপোর্টে আজ রয়েছে প্রথম পর্ব। একসময় লঞ্চে দাঁড়িয়ে চোখে পড়ত চাঁদপুর নৌবন্দর, শত বছরের পুরনো ঘাট, পুরনো বাজার, প্রাচীন স্থাপনা, মসজিদের মিনার। হাজারো মানুষের কলতান মুখর এই ঘাটকেই বলা হতো প্রাচ্যের সিংহদ্বার, যা এখন নীরব এক শ্মশান। নেই লঞ্চ ও যাত্রীর কোলাহল, এমনকি নেই ঐতিহ্য কামড়ে টিকে থাকা হাজারো মানুষের প্রাত্যহিক জীবন জীবিকার তারা। সবাই যেন হারিয়েছে অনেক কিছু। চাঁদপুরের মেরুদণ্ড হলো পুরান বাজার। পুরান বাজারের সকল ব্যবসায়ী এই জায়গা থেকে তাদের জন্য সুবিধা হয়। আমরা চাই এই জায়গায় লঞ্চ করা আসে। মানে আইডব্লিউর স্টাফ যারা ওই জায়গায় মনে করেন একটা সিএনজিতে একটা টাকা উড়ায়, ওই টাকাটা মনে করেন সিএনজির দিকে তারা মানে এখন সাক্ষাৎকার দাদা লঞ্চঘাট ওই জায়গায় রাখতে আছে। মানুষের পকেটে টেলে দা মোবাইল থেকে এই থেকে নামলে লস পাইতে আছে, আর লঞ্চের থেকে নামলেই ট্রেন পাইতে আছে। মানে এখানে কোনো খরচ নাই, যাত্রীর কোনো অরানিতে আছে না। নতুন ঘাটে হোক মানুষের উঠানামা করতে অনেক অসুবিধা হচ্ছে। ট্রেনে উঠতে পারে না, হাইওয়ে কোনো টার্মিনাল নাই, আসা যাওয়ার কোনো ব্যবস্থা নাই। মালামাল লঞ্চ থেকে অনেক সময় পুরান বাজার আনা নেওয়ার মারাত্মক সমস্যা আছে এবং ব্যবসায় মন্দাভাব দেখা যাচ্ছে। আমরা চাই এই ডাকাতিয়া নদী ড্রেজিং হওয়ার পর আবার সেই ডাকাতিয়া নদীতে পূর্বের ন্যায় ঘাট ফিরে আসুক। দক্ষিণাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলের যোগাযোগের প্রধান এই ক্ষেত্রে এখন হাজারো মানুষ লঞ্চ থেকে নতুন ঘাটে নেমে পড়েন এক দুর্বিপাকে। দফায় দফায় টাকা আদায় আর হয়রানি। আমরা পার্কিং করলে টাকা দেয় আর কি, মানে যতবার আসবেন ততবার 5 টাকা দিতেন। বাচ্চারা লয়ে আইতে গেলে ব্যাগটা লয়ে আইতে গেলে 5 টাকায় দূর দূরান্ত থেকে যাত্রী আসে, বসার ভালো কোনো সিস্টেম নাই। কাঠের যে ব্রিজ করছে ওভারব্রিজ, এখানে আসা যাওয়া করতে রিস্ক, আর রাস্তার অবস্থা ভালো না। স্থানীয়রা বলেন দিনে দিনে ডাকাতিয়া নদীর নাব্যতা হারানো এবং মেঘনার মোহনা থেকে লঞ্চ ঘোরাতে গিয়ে একাধিক দুর্ঘটনার কারণে বর্ষা মৌসুমে পুরনো ঘাট পাল্টে নতুন ঘাট চালু করা হয়। এটা কি স্থায়ীভাবে আনছে না টেম্পোরারি আনছে? না, স্থায়ী। প্রথম টেম্পোরারি, এখন স্থায়ী। ওইখানে তাইলে মুখ ড্রেজিং করতে হবে 2 পার দিয়ে, যদি
গভীর করতে পারে, তাইলে হয়তো সুবিধা হবে। একদিকে নতুন ঘাটে গড়ে তোলা হয়নি কোনো অবকাঠামো, অন্যদিকে পুরনো ঘাট হতে চলেছে নিশ্চিহ্ন। এক সময়ের হাজার মানুষের পদভারে মুখরিত ছিল এই বন্দর, এখন শুনশান নিথর পড়ে আছে। আকস্মিক এই ঘাট পরিবর্তনের প্রভাব পড়েছে ব্যবসায়ী সহ সকল মহলের জীবন জীবিকায়। নতুন উন্নয়ন পরিকল্পনায় এই বিষয়গুলো আমলে আনা প্রয়োজন বলছেন এলাকাবাসী। চাঁদপুরের পুরনো নৌবন্দর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ।